প্রচলিত কথা অনুযায়ী লঙ্কার রাজা রাবণ শিবের বর পেতে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে ঘোড়ামারা। এই জায়গার বিখ্যাত হচ্ছে, এই হলো মন্দিরে ঢোকার গেট, এইটা দিয়ে ঢুকতে হবে। এই সামনে দিয়ে ঢুকলাম, ঢুকে এই হচ্ছে এন্ট্রান্স। एक समय की बात है, बहुत घनघोर जंगल हुआ करता था यहाँ। এই পাহাড়টা থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে ময়ূরাক্ষী নদী। এই সামনেটা দিয়ে এলাম, এসে এইটা দিয়ে ঘুরে এবার এইটা দিয়ে সামনের দিকে নামবো। এই মন্দিরটা রানী চারুশীলা তৈরি করেছিলেন, সেই সময় 9 লক্ষ টাকা ব্যয় করে। 1886 খ্রিস্টাব্দে এই আশ্রম অনুকূল ঠাকুর প্রতিষ্ঠা করেন। ওপর থেকে নেমে আসলাম, এবার আবার এই গুফার ভেতরে ঢুকতে হবে। গুড মর্নিং। আজকে জুন মাসের 4 তারিখ, আর আমি এখন দাঁড়িয়ে আছি দেওঘরে। টাইম হয়েছে এখন 10টা বেজে 30 মিনিট। আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে আমি কলকাতা থেকে দেওঘর আসলাম, তারপরে কিভাবে বৈদ্যনাথ ধাম গেলাম, আর তার সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে আগের পর্বে শেয়ার করেছি। আপনারা যারা এখনও দেখেননি তারা দেখে নিতে ভুলবেন না। আর এই পর্বে আমি আপনাদের সঙ্গে দেওঘরের যত সাইট সিন আছে সবকটা সাইট সিন ঘুরে দেখাবো আর সমস্ত কিছু তথ্য আপনাদের জানাবো। তো দেখতে থাকুন আজকের এই পর্বটা। তো আমি এখন এখানে একটুখানি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে একটা অটো আমি বুক করলাম এক্ষুনি। তো অটো করে কী কী সাইট সিন করবো ব্রেকফাস্টটা করে আমি আপনাদেরকে জানাচ্ছি। এই হলো আমার হোটেল, আর এই হোটেলের উল্টো দিকেই এই হলো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে ঢুকবো, ঢুকে আমি ব্রেকফাস্ট করব। এই যে দুটো বড় বড় লুচি টাইপের দিয়েছে, আর সঙ্গে আছে হচ্ছে চানা, আর এই হলো স্যালাড। হুম, 70 টাকা করে নিচ্ছে, কিন্তু খেতে ভালো হয়েছে, ভালো লাগছে বেশ। তো খাওয়া দাওয়া হয়ে গেল, মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া। এবার আমি বেরিয়ে যাচ্ছি। যে অটোটা বুক করেছিলাম সেই অটো করে আপনাদের ঘুরিয়ে দেখাবো সাইট সিন। আর সাইট সিনগুলো করতে কত কি খরচা হলো সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো আরেকটু পরে। সময় এখন 11টা বাজে। আমি বসে পড়েছি অটোতে। অটো চালক আমাকে প্রথম যে ডেস্টিনেশানটা নিয়ে যাচ্ছে, মানে যেটা আমার যাওয়ার ইচ্ছা ছিল, মানে বৈদ্যনাথ ধাম দেখতে আসলে যে জায়গাটা অবশ্যই ঘুরে একবার দেখার দরকার, সেটা হলো বাসুকীনাগ। আপনারা যারাই আসবেন বাসুকীনাগ মন্দিরটা একবার ঘুরে দেখে আসবেন। একটু দূর আছে এখান থেকে, মানে দেওঘর থেকে বাসুকীনাগের ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা ধরে নিন, তবে ওইটা একটুখানি দেখে আসবেন। আর আপনারা যদি আসেন শ্রাবণ মাসে তাহলে কিন্তু বৈদ্যনাথ ধাম আর বাসুকীনাগ এইসব মন্দিরগুলো কিন্তু প্রচণ্ড ভিড় হয়। বাসুকীনাগ মন্দির যদি শুধু দেখতে চান তাহলে এখানে বাস সার্ভিসও পাওয়া যায়। আপনারা বাস সার্ভিস করেও বাসুকীনাগ যেতে পারেন। সেক্ষেত্রে বাসের ভাড়া পড়বে 70 থেকে 80 টাকার মধ্যে, আর অটো করেও যেতে পারেন শেয়ারে, সেক্ষেত্রেও তাই পড়বে ওই রকম 80 টাকার মধ্যে। মানে 80 টাকা দিলে আপনাকে বাসুকীনাগ আপনাকে ছেড়ে দেবে, আবার ব্যাক যখন করবেন তখন 80 টাকা দিয়ে আপনাকে ফিরে আসতে হবে। তো চলুন রাস্তাটা আপনাদের আমি দেখাচ্ছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো অটো চালক আমাকে একটা অদ্ভুত জিনিস দেখালো। আমার সামনে একটা পাহাড় আছে, এটাকে ত্রিকুট পাহাড় বলে। আমি পরে আমার সাইট সিনের মধ্যে আছে, আমি এই পাহাড়ে আসব। কিন্তু এখানে যেতে যেতে একটা অদ্ভুত জিনিস দেখালো, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এই যে এইটা পুরো একদম ত্রিকুট পাহাড়ের রেঞ্জ,
আর এই তিকুট পাহাড়ের মধ্যে যে অদ্ভুত জিনিসটা দেখালো আমাকে সেটা হলো এই যে একটা পাহাড়ের চূড়া এই যে সামনে, আর তার পাশে আরেকটা পাহাড়ের চূড়া এইটা। এই পাহাড়ের চূড়াটাকে একটু লক্ষ্য করুন, পুরো মনে হবে যেন গণেশ ঠাকুর স্বয়ং বসে আছে। দেখুন পুরো একদম সুর চোখ পুরো একদম তৈরি করা আঁকা। এই সামনের এইটা গেটটা হচ্ছে বাসুকিনাথ মন্দিরে ঢোকার গেট, আর এই গেটের উল্টো দিকেই আছে নন্দী ভগবান। এই যে এইটা হচ্ছে নন্দী বাবা, আর তার উল্টো দিকেই হচ্ছে গেট। সময় এখন 1:05। চলে এলাম বাসুকিনাথ। এখান থেকে একটুখানি পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট একটু এগিয়ে গেলেই মন্দির পাওয়া যাবে। মোটামুটি দেওঘর থেকে আর এই বাসুকিনাথ পর্যন্ত এই 46 কিলোমিটার পথ আসতে সময় লেগে গেল প্রায় 1.25 ঘন্টা মতো। আর একটু কম সময় লাগতো যেহেতু রাস্তাঘাট একটু খারাপ ছিল, রাস্তাঘাট তৈরি হচ্ছিল, যে কারণের জন্য আর একটু বেশি সময় লাগলো। আর এটা হলো মন্দির যাওয়ার রাস্তা। দোকানপাট আছে সাইড দিয়ে, অনেক দোকান আছে, বিভিন্ন জিনিসের দোকান আছে। এই রাস্তাটা দিয়ে এলাম, এসে ওই দিকে যাবেন না, কিন্তু এই রাস্তাটা দিয়ে ঢুকবেন। আর এইখানে প্রচুর হোটেল দেখতে পাবেন। আর এই সামনে হচ্ছে মন্দির, এইটা হচ্ছে মন্দির, এই ভেতরটা দিয়ে ঢুকতে হবে। আর এই চত্বরে আপনারা এখানে হোটেলও পেয়ে যাবেন, নিরামিষ হোটেল। আর ওদিকে আচার টাচারের দোকান আছে, মোটামুটি ভালো জমজমাট আছে। আপনি যদি মন্দিরের ভেতরে ঢোকেন তার আগে কিন্তু এখানে কল আছে একটা, সবাই কলের মধ্যে হাত ফাত পাটা ভালো করে ধুয়ে নিচ্ছে, আমিও ধুয়ে নিলাম। আর সামনে আছে যদি পুজো দিতে চান, সামনে ডালাও বিক্রি হচ্ছে, ডালা আপনি কিনে নিতে পারেন। আর ডালার দাম কিন্তু এখানে 50 টাকা করে। আর এই হলো মন্দিরে ঢোকার গেট, এইটা দিয়ে ঢুকতে হবে। এই সামনে দিয়ে ঢুকলাম, ঢুকে এই হচ্ছে এন্ট্রান্স। এই ঢুকে গেলাম ভেতর দিকে। এখন মন্দির চত্বর পুরো খালি আছে। অ্যাকচুয়ালি শ্রাবণ মাস এটা নয়, শ্রাবণী মেলার সময় এই মন্দির বলুন আর বৈদ্যনাথ ধাম বলুন এত পরিমাণ ভিড় থাকে, এখানে দাঁড়াবার জায়গা থাকে না। আর আপনারা যদি মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা বা ফুল টুল এগুলো কিনতে চান, তাহলে আপনারা বাইরে থেকেও যেরকম কিনতে পারেন, বা মন্দিরের ভেতরে ঢুকেও ডালা ফুল বা প্যারা কিনে নিতে পারেন। আগের দিন আমি আপনাদের যে বৈদ্যনাথ ধাম দেখিয়েছিলাম, ওই বৈদ্যনাথ ধামের যে মন্দিরগুলো ছিল সেই আদলেই তৈরি করা এই মন্দির। এখানেও আছে, আপনারা দেখতে পাবেন এরকম শিবের মন্দির আর পার্বতীর মন্দির, আর মাঝখানে এইরকম দড়ি লাগানো আছে বৈদ্যনাথ ধামের মতোই। যেসব পুণ্যার্থীরা বৈদ্যনাথ ধাম দর্শন করতে আসেন, সেই সব পুণ্যার্থীরা একবার হলেও এই বাসুকিনাথ এই মন্দিরটাকে দর্শন করে যান। কারণ তারা মনে করেন যে বৈদ্যনাথ যদি দর্শন করেন আর এই মন্দিরটা যদি দর্শন না করেন, তাহলে তাদের পুণ্য করাটা অর্ধেক হয়ে যাবে। সেই কারণের জন্য প্রত্যেক পুণ্যার্থী শ্রাবণী মেলার সময় যারা আসেন, তারা একবার হলেও বৈদ্যনাথ দর্শন করার পরে এই মন্দিরে এসে দর্শন করে যান এই মন্দির। আর আরও একটা কথা আছে, প্রচলিত কথা, বলা হয় যে বৈদ্যনাথ আর এই বাসুকিনাথ নাকি দুই ভাই। আসুন আমরা জেনে নিই এই মন্দিরের কি কাহিনী আছে এখানকার পুরোহিতের কাছ থেকে। जय बाबा बासुकीनाथ। मैं मनोज पंडा, अध्यक्ष पंडा धर्मरक्षिणी सभा बासुकीनाथ। ये बाबा फौजदारी दरबार है। मैं सूक्ष्म रूप में यहाँ की उत्पत्ति मार्ग जो बाबा का प्रादुर्भाव हुआ है, मैं उसको जो है आपको बता रहा हूँ। एक समय की बात है, बहुत घनघोर जंगल हुआ करता था यहाँ, और बासु नामक व्यक्ति बोगली
नामक गांव में वो निवास करते थे। तो अपने परिवार का भरण पोषण के लिए वो जंगल के गर्भगृह में गए और गर्भगृह में जाकर वो कंदमूल खोदने लगे। कंदमूल खोदने के क्रम में खंती का प्रहार हुआ। खंती का प्रहार हुआ तो और भूमि से ब्लड, रुधिर जो लिखा गया है, जो वर्णन है हमारे पुराणों में, वो रुधिर का धारा निकलने लगा, जिससे कि वासु भयभीत हो गया। स्वाभाविक है, अगर कोई भी व्यक्ति जंगल में अकेला हो और खुदाई के क्रम में अगर खून निकलना प्रारंभ हो जाए तो स्वाभाविक है कि उसको भय लगेगा। तो वो वहाँ से पलायन हो गए, अर्थात भाग गए। और उसके बाद क्या है कि रात में सोने के बाद स्वप्न में उसको होता है, वासुकी तुम मेरी पूजा करो, मैं नागनाथ हूँ, तुम्हारा परिवार का कल्याण होगा। तो सारी घटना अपने परिजन को वो बताए और उसके बाद जो है वो पुनः फिर जंगल के गर्भगृह में आए जहाँ पर वो खुदाई हुआ था। तो वो देखता क्या है कि खून का धारा चल ही रहा है। तो सबों के मन में एक इच्छा, जिज्ञासा हुई, इसको खोद करके देखा जाए कि आखिर अंदर में क्या है। तो जैसे ही खुदाई हुई तो वहाँ छोटा सा शिवलिंग रूप में बाबा भोलेनाथ विराजमान थे। वो तो कालांतर की बात है, बहुत पहले से ही बाबा भोलेनाथ यहाँ विराजमान है। वो दारुका नाम राक्षसी की एक कथा है, राजा सुप्रिय की। लेकिन अभी जो वर्तमान में हम लोग पूजा कर रहे हैं, वासु नामक व्यक्ति के द्वारा बाबा का प्रादुर्भाव हुआ, उनसे बाबा निकले और प्रथम पूजित हो करके ये वासुकी नाथ कहलाए। इनको फौजदारी दरबार भी भक्तों के द्वारा कहा जाता है, सुप्रीम कोर्ट भी कहा जाता है। इसलिए कहा जाता है कि यहाँ धरना प्रथा है और जो भी श्रद्धालु अपने पवित्र मन से, सच्चे हृदय से बाबा को पूजा अर्चना करते हैं और अपनी मनोकामना को बाबा के पास रखते हैं, ये बाबा फौजदारी दरबार वासुकी नाथ उनकी मनोकामना को अविलंब पूर्ण करते हैं, इसलिए इनको फौजदारी दरबार कहा गया है। तो ये सूक्ष्म रूप में बाबा वासुकी नाथ की ये कथा रहा। जी नमस्कार, धन्यवाद। तो আমি এখন প্রবেশ করব মন্দিরের গর্ভগৃহের ভেতরে। হয়ে গেল আমার বাসুকীনাথ মন্দির ঘোরা। দারুণ ছিল। ভেতরে গর্ভগৃহের ফটো তুলতে পেরেছি, ভিডিওগ্রাফি করতে পেরেছি, এটা আপনারা দেখলেন। আমি যাচ্ছিলাম আমার পরের গন্তব্যের দিকে, কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে ঘোড়ামারা। এই জায়গার বিখ্যাত হচ্ছে পেরা। তো ওই পেরা কেনার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। আর সবথেকে বিখ্যাত পেরা পাওয়া যায় এই দোকানটা থেকে, শিখারি মণ্ডল পেরা ভান্ডার। এই হলো দোকান। कितना रुपये करके दादा? 350 रुपये करके 1 किलो। 1 কিলো পেরা 350 টাকা করে বলছে। বাকি আরও অনেক দোকান আছে, তবে এই দোকানটা নাকি বেটার। বেশ ভালো টেস্ট। 350 টাকা করে কিলো, একটু দাম বেশি, কিন্তু যেরকম শুনেছি সেই রকমই দারুণ টেস্ট। তো আমি নিয়ে নেবো 1 কিলো, আমি নেব, বাড়ির জন্য নিয়ে যাব। আপনারা যারা আসবেন এই দোকানটাকে দেখে রাখবেন, এই দোকানটার পেরা নিয়ে যাবেন, দারুণ লাগবে। সময় এখন 3:25। পৌঁছে গেলাম ত্রিকুট পাহাড়ের সামনে। আর আমার সামনেই দেখতে পাচ্ছি ত্রিকুট পাহাড়। পাহাড়ের ওপরে আমি উঠবো না, তার কারণ রোপওয়ে যেটা ছিল সেটা এখন আপনারা জানেন কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ হয়ে আছে। তো আমি কাছাকাছি যাচ্ছি। এখানে কিন্তু বাদর আছে প্রচুর। এটাই হচ্ছে ত্রিকুট পাহাড়। দেখুন পুরো ত্রিকুট পাহাড়ের রেঞ্জ। সামনে প্রচুর দোকানপাট আছে
জমজমাট জায়গা, ভালো লাগছে। এই সাইড থেকে পুরো একদম রেঞ্জটা শুরু হচ্ছে আর অনেক দূর পর্যন্ত গেছে, এপাশে অনেকটা দূর পর্যন্ত গেছে, ওই দিকে চলে গেছে। আর ত্রিকুট পাহাড়ে ওঠার জন্য, উপরে ওঠার জন্য সামনে দিয়ে সিঁড়ি স্টার্ট হবে। আগে এখানে রোপওয়ে চলতো, কিন্তু 2022 সালের এপ্রিল মাসের পরে থেকে রোপওয়ে বন্ধ হয়ে যায়, কারণ এপ্রিল মাসের পরে একটা অ্যাক্সিডেন্ট হয় যার ফলে রোপওয়ে বন্ধ হয়ে যায়। তো সেই অ্যাক্সিডেন্টে 4 জন লোক মারাও যায়, আর ওপরে আটকে গিয়েছিল 40 জন লোক। সেই 40 জন লোককেও পরবর্তীকালে নিচে নামিয়ে নিয়ে আনা হয়। তারপর থেকেই রোপওয়ে বন্ধ করা আছে। এখন যারা উপরে ওঠে তারা পায়ে পায়ে ওপরে ওঠে আর কি। এখান থেকেই সিঁড়ি স্টার্ট হচ্ছে, আর এই এরিয়াটা প্রচুর জমজমাট, আর এখানে প্রচুর দোকানপাটও আছে। আগে যে রোপওয়ে যেত লোকজন, সেই রোপওয়ে যাওয়ার রাস্তাটা হচ্ছে এটা দিয়ে কিছুটা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন রোপওয়ে, কিন্তু যেটা এখন বন্ধ আছে। এই ত্রিকুট পাহাড়টা কিন্তু মানে দেওঘর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত, আর দেওঘর জেলা আর মোহনপুর ব্লকের মধ্যে অবস্থিত, দুমকায় যাওয়ার পথেই পড়বে। এই পাহাড়ের একদম টপ চূড়ায় কিন্তু ত্রিকুটাচল মহাদেবের মন্দিরও রয়েছে, আর এই পাহাড়টা থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে ময়ূরাক্ষী নদী। त्रिकुट पहाड़ पे हम लोग पूरा फैमिली के साथ जा रहे हैं। এই হলো রাস্তা, আর চারিদিকে প্রচুর বাঁদর, আর এই হলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনাকে ওপরের দিকে উঠতে হবে, 2470 ফুট উঁচু। ভাবলাম আসলাম যখন, সামনের একটা মন্দির আছে একদম সামনে, 5-10 মিনিট হাঁটলেই পাওয়া যাবে, ওই মন্দিরটাকে দেখেই আসি, তারপরে আমরা অন্য গন্তব্যের দিকে যাব। আর চারিদিকে প্রচুর বাঁদর, আমাকে পুরো একদম চারিদিকে নজর দিয়ে থাকতে হচ্ছে, নাহলে কখন কি ছিনিয়ে নিয়ে চলে যাবে। বাঁদর আছে, এই বাঁদরগুলোকে এড়িয়ে যদি আপনারা একটুখানি উপরে উঠে আসেন, উপরে উঠলে দেখবেন যে 3খানা মন্দির আছে এখানে। একটা হচ্ছে পার্বতীর মন্দির, একটা গণেশের মন্দির, আর আরেকটা হচ্ছে শিবের মন্দির। 3 দিকে আমি আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি সেই মন্দিরগুলোকে। এইটা হচ্ছে শিবজির মন্দির, এইটা হচ্ছে পার্বতীর মন্দির, আর এইটা হচ্ছে গণেশের মন্দির। এই হলো গণেশজির মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে পার্বতী মাতার মন্দির। এই হলো পার্বতী মাতার মন্দির, আর তার উল্টো দিকেই আছে শিবজির মন্দির, আমি আপনাদের গিয়ে নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে শিবজির অনেক প্রাচীন একটা মন্দির। এই যে, আর এই মন্দিরের পাশেই আছে, এই একটা জায়গা থেকে জল বেরোচ্ছে, এটা হচ্ছে বলছে ঝর্ণার জল, এটা নাকি খুব পবিত্র। তো হয়ে গেল আমার দেখা, আর ওপর দিকে যাব না, এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি আমার অন্য গন্তব্যের দিকে।
টাইম এখন 4:44 পৌঁছে গেছি তপবনের সামনে। এই জায়গায় গাড়ি আমার মানে যে অটো আছে অটো পার্কিং করে দিলাম। এখন সামনেই আছে তপবন। আমি দেখছি এখানে গুহা আছে 7টা, আর হচ্ছে 11টা মন্দির আছে, আর 244টা সিঁড়ি আছে। তো কিভাবে একা তো যাওয়া সম্ভব নয়, তো আমাকে একটা গাইডের সাহায্য নিতে হবে। তো আমি যাচ্ছি, গিয়ে যা হবে আপনাদেরকে এই পর্বে তুলে ধরবো। তো এখানে আমি একটা গাইড করে নিয়েছি। তো গাইডের রেট কি আছে সেটা আমি আপনাদের পরে বলবো, কারণ আমি গাইডকে জিজ্ঞাসা করলাম, ও বললো এখানে যে যার খুশি মতো ওদেরকে দেয়, কেউ 200 দেয়, কেউ 400 দেয়, কেউ 500 দেয়। তো দেখি কত কি নেবে। আমি আগে ঘুরি, পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপরে আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি। আর এই হলো পার্কিং এরিয়া, ওইখানে আমার অটো পার্ক করা আছে, আর এইখানে প্রচুর দোকানপাট আছে, জমজমাট এরিয়া। আর এখান থেকে একটুখানি এগিয়ে তারপরে ওপর দিকে উঠতে হবে। এখানেও আপনারা বাঁদর দেখতে পাবেন। আর সামনে যাচ্ছে আমার গাইড, আর এই হলো একটা মন্দির। তো গাইড যা যা জায়গাগুলো দেখাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেসব জায়গাগুলো। সামনে এই রাস্তাটা দিয়ে আমি এলাম, আসার পরেই প্রথম যে মন্দিরটা পাবেন এটা হচ্ছে এই মন্দির। এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী বালানন্দ স্বামীর সমাধি মন্দির। বালানন্দ স্বামীর যে মায়ের যে সমাধি মন্দিরটা থেকে বেরোলাম, বেরিয়ে তারপরে এই মন্দিরটাতে ঢুকলাম। এটা হচ্ছে দুর্গা মন্দির, সামনে শিব দুর্গা মন্দির। এখানে শিব আছে আর সামনে দুর্গা আছে, শিব দুর্গা মন্দির। প্রচুর মন্দির আছে এখানে। সামনে হচ্ছে বালানন্দজির মায়ের সমাধি মন্দির দেখালাম, এদিকে শিব দুর্গা মন্দির দেখালাম। তারপরে এই রাস্তাটা দিয়ে উপর দিকে উঠলাম, উঠে আসতেই এখানে আরও একটা গুহা দেখতে পাচ্ছি। আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি সেই গুহাটাকে। বালানন্দ ব্রহ্মচারী বাবা যেখানে তপস্যা করতো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। बाबा का पंचमुंडी आसन है। बाला ब्रह्मचारी आसन को अपने हाथ से बनाए थे 1882 में। उज्जैन से आए थे 9 वर्ष की उम्र में। महाकाल जो मंदिर है उज्जैन, उनके प्रधान पुजारी के लड़के थे। बचपन का नाम पीताम्बर था, बाद में बालानंद ब्रह्मचारी। ये आसन पर बाबा तपस्या शुरू किए थे। जब लोगों का भीड़ आने लगा, बाबा को तपस्या में दिक्कत हुआ, तब बाबा यहाँ से उठे और सीधे पहाड़ की अंतिम चोटी पर चले गए। ऊपर जाने के बाद एक गुफा मिला जहाँ 2 बाघ रहता था। बाबा 2 बाघ के साथ ही बाघ के गुफा के अंदर में 44 वर्ष तपस्या की तो भोलेनाथ का साक्षात दर्शन हुआ है। अब 12 वर्ष के बाद फिर बाबा जिंदा समाधि लिए हैं। इनकी समाधि स्थल नौलक्खा मंदिर के बगल में बालानंद आश्रम है, वहीं बाबा समाधि लिए हैं, जिसको ध्यान कुटी से लोग जानते हैं। ये बाबा का त्रिशूल प्रणाम कर लेंगे, भस्म लगा लेंगे, भस्म को रख लेंगे, कहीं भी जाएंगे टीका लगा के काम पूरा होगा। এই ছিল বালানন্দ ব্রহ্মচারী বাবা, যিনি এখানে তপস্যা করতো, আর তার গল্প আমি শোনালাম। তো আমি এখান থেকে এবার বেরিয়ে ওপর দিকে যাব, চলুন। बोल करके तपोवन आए घूमने के लिए। यही तपोवन बाबा है। तीर्था में रावण को यहाँ दर्शन दिए थे। जमीन से पड़कर होके बाबा को यहाँ दर्शन दिए थे। इधर चलना है, बाएं से चलना है। ये तपोनाथ बाबा, जी तपोनाथ बाबा, जिनको बोल के तपोवन घूमने आए। এটা হচ্ছে তপোনাথ বাবার মন্দির, আর যার নামেই হচ্ছে এই তপবন। ঠিক আছে, এদিক দিয়ে ঢুকতে হবে বলছে, বলে ওই সাইড দিয়ে বেরোতে হবে। হয়ে গেল তপোনাথ বাবার মন্দির দর্শন করা। এই যে সামনে মন্দির, একটার পর একটা মন্দির আপনারা এই তপবনে আসলে দেখতে পাবেন। আর গুহাও আছে, আর একটু উপরে গেলে প্রচুর গুহাও আছে। তো সেগুলো আমি আপনাদের সব কিছু দেখাবো। এবার এই রাস্তাটা দিয়ে আমাকে ওপর দিকে উঠতে হবে। দেখুন, हाँ लेके जाइए जो लगता है। 10 रुपये क्या करो, दे दो 10 रुपये दे दो। तो सब जगह ना नहीं किए तो आके ना करेंगे। अब और मत दीजिए महाराज। बहुत काम का चीज है। এই যে দেখুন, এখানে কিন্তু পুরো একদম রেলিং করে দিয়েছে। এখানে জায়গায় জায়গায় কিন্তু আপনাকে এখানে আসলেই বলবে ফটো তুলবেন, ফটো তুলবেন। তো যাদের ইচ্ছা এখানে প্রত্যেকটা মন্দিরের সামনে দাঁড়িয়ে ফটো তোলার, আপনারা তুলতে পারেন ফটো।
কোনো রকম কোনো অসুবিধা নেই, 50-60 টাকা নেবে হয়তো। আপনারা যদি ত্রিকুট পর্বতে যান, সেইখানের যে খাড়াইটা আছে সেইটা থেকে এইটার খাড়াইটা অনেকটা ইজি, মানে খুব ইজিভাবে আপনারা এখানে উঠতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না, আরামসে ওপর দিকে উঠে যাবেন। পাশ দিয়ে রেলিং দেওয়া আছে, একদম আস্তে আস্তে টুকটুক করতে করতে উপর দিকে আরামসে পৌঁছে যাবেন। আর হাইটও বেশি দূর নয়। এই রাস্তাটা দিয়ে আসলাম, আসার পরে এই দিকে সামনে ওপর দিকে আপনি যদি ওঠেন তাহলে আরেকটা মন্দির দেখতে পাবেন। এই পাহাড়টা কিন্তু দেওঘর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যদি ত্রিকুট পাহাড় যান সেটা 15 থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত ছিল, আর এটা 10 কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে এখানে নাকি রামায়ণের রচয়িতা ঋষি বাল্মীকি এই জায়গায় এসেছিল তপস্যার জন্য। প্রচলিত কথা অনুযায়ী লঙ্কার রাজা রাবণ শিবের বর পেতে এই জায়গায় নাকি এসেছিল তপস্যা করতে। এই রাস্তাটা দিয়ে এলাম, মানে 244টা সিঁড়ি ক্রস করে চলে এলাম হেঁটে হেঁটে। এবার এই জায়গাটা দিয়ে যাচ্ছি এপারে। এই হলো মেন জায়গাটা, যেটা আমরা রাস্তা থেকে দেখতে পাচ্ছিলাম। একদম টপে উঠে গেছি। এই বিকালবেলা এই জায়গাটা এসেছি বলেই ভালো লাগছে, কেননা সূর্যটা নিচে নেমে গেছে। যদি দুপুরবেলা আসতাম প্রচণ্ড গরম ছিল, অবশ্যই এখানে খুব গরম লাগতো। আর এই যে জায়গাটা, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার একটা মাহাত্ম্য আছে। মনে করা হয় যে বনবাসের সময় সীতা নাকি এই জায়গায় এসেছিল বিশ্রামের জন্য। তাই যারা এখানে নাকি আসে, যত পুণ্যার্থী এখানে আসে, অ্যাটলিস্ট 2 মিনিট এখানে বিশ্রাম করে যায়। এটাই হলো এই জায়গাটার মাহাত্ম্য। আর এই ওপর থেকে কিন্তু ত্রিকুট পাহাড় পুরো একদম ভালোভাবে দেখা যাচ্ছে। ওই যে সামনে, আপনারা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ওই যে ত্রিকুট পাহাড়। ये अंदर गुफा है ना? क्या गुफा है ये? बालानंद ब्रह्मचारी बाबा। अच्छा, बालानंद ब्रह्मचारी बाबा का गुफा। ये सिद्धपीठ गुफा है। बाबा यहाँ बैठ के गीता रामायण बोलते थे, तपस्या इनके नीचे करते थे। अच्छा अच्छा नीचे चले अच्छा, इधर बैठते थे? जी, यहाँ बैठ के बाबा गीता रामायण बोलते थे। अच्छा अच्छा, बाबा जीवित थे, वो खड़ाम पहनते थे। इधर बैठ के गीता रामायण पढ़ते थे। हाँ, राष्ट्र से बना गया खड़ाम, सुबह शाम पूजा होता है। बाघ का माथा ऊपर में अधिकारी विश्वास करने के लिए। चले आइए। हाँ, चलिए चले आइए। 44 साल बाबा यहाँ तपस्या की है। अच्छा, 1882 से 1926 तक 2 शेर के साथ में। तो शिव जी से साक्षात दर्शन हुआ। शेर मर गया, शेर का मस्तक का हड्डी ऊपर बॉक्स में रखा गया। चरण को छू लीजिए। বালানন্দ ব্রহ্মচারী বাবার যে তপস্যা করতো যেই জায়গায় দেখালাম নিচে, আর ওপরে এই জায়গাটাই হলো যে বালানন্দ ব্রহ্মচারী বাবা রামায়ণ পড়তো, মহাভারত পড়তো। টোটাল 44 বছর এখানে তপস্যা করেছিল। এই যে বাবার মূর্তি, আর এই সামনে দিয়েই গুফাটা আছে। তো চলুন গুফাটাকে আপনাদের দেখাই। এখন এখান থেকে নিচের দিকে নামতে হবে, তো নামছি, নেবে আপনাদের দেখাচ্ছি। অসুবিধা নেই, সিঁড়ি করা আছে কিন্তু একটু অন্ধকার। ভেরি টাফ ওইটা। নেমে গেছি। এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এবার এইখানে একটা পায়ের ছাপ আছে। এইটা হচ্ছে শিবের পায়ের ছাপ। এখানে বালানন্দ ব্রহ্মচারী বাবা 44 বছর তপস্যা করে শিবের সান্নিধ্য পেয়েছিল, তারই এটা অরিজিনাল পায়ের ছাপ বলছে, তাই তো?
1882 থেকে 1926 পর্যন্ত এখানে তপস্যা করেছিল, তারপরে চলে গিয়েছিল নৌলখা মন্দিরে। হয়ে গেল, বেরিয়ে গেলাম। খুব সরু একটা জায়গা ছিল, তবে অসুবিধা হয়নি। এই জায়গাটা দিয়ে বেরোলাম, বেরিয়ে এবার এই রোডটা দিয়ে সামনের দিকে যাচ্ছি। এখানে আছে হনুমানজির মন্দির আর রাবণের গুফা। জয় শ্রীরাম। जय श्री राम। जय श्री राम बुलाइए। अभी तुम नतीजे में चल रहे हो, एडवेंचर में चलो। অনেক টাফ টাফ জায়গার মধ্যে দিয়ে আসতে হচ্ছে, মানে উঠলাম একটা জায়গা দিয়ে আর নাবার সময় অন্য আরেকটা জায়গা দিয়ে নামছি। এই সামনেটা দিয়ে এলাম, এসে এইটা দিয়ে ঘুরে এবার এইটা দিয়ে সামনের দিকে নামবো। সামনের দিকেই আছে হনুমানজির মন্দির। এই হলো জয় শ্রীরাম। माथा टिका लीजिए, 3 बार बोलिए ओम हनुमते नमः। মানে হনুমানজির যে মন্দিরটা আছে তার পাশ দিয়েই এই রাস্তাটা বেরোচ্ছে। একদম আস্তে আস্তে আরামসে বেরোনোর দরকার আছে। বসে যান না আপনি, বসলে তাহলে হবে, বসুন না একটু দাদা। না, বসার দরকার নেই। চলে আইয়ে। এই হলো, বেরিয়ে গেলাম। এখান থেকে আসলাম, এসে এইবার এইটা দিয়ে নিচের দিকে নামতে হবে। এইবার রাস্তাটা মোটামুটি একটু ইজি। চলে এলাম গুফা দিকে, বাইরের দিকে। यहाँ रावण ने दूसरा बार तपस्या करने के लिए आए थे। अभी चल करके रावण गुफा दिखाएंगे। जब रावण का तपस्या यहाँ दूसरा बार पूरा पुण्य होता तो देवघर में जो शिव जी को जल चढ़ाए फिर पसंद करके दोबारा लंका ले जाता तो मनुष्य रूप निरंतर राक्षसों का राज हो जाता। इसलिए किसी को भुजा में ताकत थे नहीं कि रावण की तपस्या भंग करेंगे। शंकर भगवान अग्रमा रूप थे, हनुमान जी सब देवता ने प्रार्थना करके हनुमान जी भेजा। जब हनुमान जी आए अपना गदा से जितना पहाड़ देखेंगे सब जगह तोड़ फोड़ किए, जितना शक्ति लगाई तहस नहस किए। चक्कर के अभी रावण गुफा दिखेंगे। जब रावण निराश के लंका चला गया तो उसी से मैं रमारब थे। राम लक्ष्मण सीता मैया वनवास के टाइम यहाँ पर आए थे। सीता मैया आकर के यहाँ से हनुमान जी परीक्षा मांगा कि हनुमान जी यहाँ रावण को तपस्या भंग की कुछ प्रमाण दिखाइए। जिस तरह दिया में कल जा चुका मैं राम का भक्त हूँ, हनुमान जी शक्ति प्रमाण दिखाए थे। ये छोटी उंगली से 11 बार पहाड़ में दाग खींचे, देवी शक्ति से पहाड़ फट गए। इसमें हनुमान जी मूर्ति आकृति के खिलाफ सीता मैया ने देख करके पूरा खुश पुरानंद हो गया कि जा हनुमान अब चारों जुग में रहेगा। এইখান থেকে নিচের দিকে নামতে হবে। সবাই যেরকম নিচের দিকে নামছে এইভাবেই নিচের দিকে নামবো। এই জায়গাটা দিয়ে আমি নামলাম, নেবে এবার এই জায়গাটা দিয়ে এই গুফাটাতে ঢুকতে হবে। ये क्या गुफा है, कौन सा वाला गुफा है? हनुमान जी का मंदिर है। और ऊपर वाला जो गुफा था, गर्भ गुफा था, और ये हनुमान जी का मंदिर है। আচ্ছা, মানে এতগুলো গুফা, এতগুলো মানে কোথা থেকে হনুমানজি প্রকট হয়েছে, এবার কোথায় গিয়ে হনুমানজির মন্দির, কোথায় সীতা মা ছিল, সমস্ত কিছু এই পাহাড়ের মধ্যে আপনারা আসলে
বিভিন্ন গল্প করে পেয়ে যাবেন। এবার এটা দিয়ে নিচের দিকে নামতে হবে। আরে রে রে রে, আরে আরে রে, আরে আরে चले आइए खाना भी এবার এইখানটা থেকে নিচের দিকে নামতে হবে। এটা দেখো ছবি ভিতরে দেখো আমি গল্প বলবো এটাই পাথর ঢাকা यहाँ पर ना रोड जगह खंडो जबंग मार दिल्ली बेगम सुंदरी मुक्ति এটার ভেতরে নাকি হনুমানজির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সামনে ওই যে পুজো করছে হনুমানজির ছবি, সামনে মুখ, পুরো একদম পাথরের মাঝখানে। ওপর থেকে নেবে আসলাম, এবার আবার এই গুফার ভেতরে ঢুকতে হবে। बाप रे बाप, बहुत ही डेंजर रास्ता है ये। जय श्री राम। চলে এলাম পাহাড়ের প্রায় অনেকটাই নিচে। তো এই জায়গাটা দিয়ে এলাম, অনেক টাফ ছিল। আর এখানে আসতেই এই হলো লক্ষ্মী মন্দির, বন্ধ হয়ে গেছে। তো এবার এই সাইডটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। পুরোটা আমি ঘুরে আসলাম, এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো যে গাইড আমার সঙ্গে ছিল, গাইডকে কিন্তু আপনারা রাখবেন এখানে আসলে অবশ্যই, কেননা গাইড ছাড়া এখানে আপনারা ঘুরতে পারবেন না। এত টাফ জায়গা আছে, গাইড ছাড়া আপনারা একদমই ঘুরতে পারবেন না। আর বার্গেনিং অবশ্যই করে নেবেন। প্রথমে বলবে গাইড যা পারবেন দেবেন, তারপরে ওনারা আসার পরে বলে যে না এই পয়সা হবে না, ওই পয়সা হবে না। আমি লাস্টে 400 টাকা দিলাম, 400 টাকা দিয়ে রফা করলাম। ওরা 500, 1000 সব চাইছিল। তো হয়ে গেল আমার তপোবন ঘোরা। আমি অটোতে বসে পড়েছি, এবার যাচ্ছি আমি পরের গন্তব্যের দিকে। মোটামুটি 6টা বেজে গিয়েছে আর সন্ধে হতে আরম্ভ করেছে। দেখা যাক কী হয়, তবে আপনাদের আমি বাকি জায়গাগুলোও ঘুরিয়ে দেখিয়ে দেব। সময় এখন 6টা বেজে 45 মিনিট। চলে এলাম নলাক্ষা মন্দিরের সামনে। সামনে এই সাইড দিয়ে দেখা যাচ্ছে নলাক্ষা মন্দির, মানে বন্ধ করার টাইম হয়ে গেছে। 7টার সময় মন্দির বন্ধ করে দেয়। আমি আপনাদের ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে আমি আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারবো না, বাইরে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই নলাক্ষা মন্দিরের কিছু তথ্য আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। 7টা যেহেতু বেজে গেছে, সেই কারণের জন্য মন্দির বন্ধ করে দিয়েছে। তো আমি মন্দির সম্পর্কে কিছু বলে নিই। এই মন্দিরটা রানী চারুশীলা তৈরি করেছিলেন, সেই সময় 9 লক্ষ টাকা ব্যয় করে। আর যেই কারণের জন্য এই মন্দিরটার নাম নলাক্ষা মন্দির। চারুশীলা কিন্তু অ্যাকচুয়ালি কলকাতার বাসিন্দা ছিল, ঘোষ পরিবারের সদস্য ছিল। খুব অল্প বয়সে তার স্বামী আর পুত্রকে তিনি হারিয়েছিলেন, যার ফলে তিনি খুবই শোকাহত হয়ে পড়েছিলেন এবং সেই সময় কলকাতা ত্যাগ করে চলে এসেছিলেন কোথায় না এই দেহঘরে। আর দেহঘরে এসে সন্ত বালানন্দ ব্রহ্মচারীর সঙ্গে তার দেখা হয় এবং বালানন্দ ব্রহ্মচারীর কাছে তিনি কিছুদিন তার আশ্রমে ছিলেন। পরবর্তীকালে বালানন্দ ব্রহ্মচারীরই তারই কথায় তিনি এইখানে এই নলাক্ষা মন্দিরটা তৈরি করেছিলেন। আর এই মন্দিরটা তৈরি হয়েছিল সম্পূর্ণ হয়েছিল কাজ সেই সময় 1940 সালে। আর
এই মন্দিরের উচ্চতা হচ্ছে 146 ফিট। পুরোটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই মন্দির। আর এই মন্দিরের ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহকে পুজো করা হয়। এই ছিল মন্দিরের গল্প। এবার যেহেতু লাইট বন্ধ করে দিয়েছে, আপনাদের যতটা দেখাতে পারলাম আমি দেখালাম। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। টাইম এখন 7:21। আর আমি এখন যাচ্ছিলাম অ্যাকচুয়ালি নন্দন পাহাড়ের দিকে। আর এই নন্দন পাহাড়ের দিকে যেতে যেতেই পড়লো হচ্ছে একটা আশ্রম, যেটাকে বলে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম। আমি আপনাদের দেখাচ্ছি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারবো না, বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটাও ঘুরে দেখে যেতে পারেন। এই হলো অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের গেট। এখান থেকে আপনাদের ভেতরে গিয়ে দেখতে হবে আশ্রম। আর একদম রাস্তার ওপরে এই হলো রাস্তা, আর এই হলো অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম। আশ্রমের যে প্রতিষ্ঠাতা সেটা কিন্তু অনুকূল ঠাকুরই। 1886 খ্রিস্টাব্দে এই আশ্রম অনুকূল ঠাকুর প্রতিষ্ঠা করেন এবং প্রত্যেক দিন দুপুরবেলা করে এই আশ্রমে কিন্তু ভোগ বিতরণ করা হয়। তো আপনারা যারা আসবেন সাইট সিন করতে অবশ্যই এই অনুকূল ঠাকুরের আশ্রমটাকে একবার হলেও দেখে যাবেন। সময় এখন 7:38। পৌঁছে গেলাম আমার আজকের দেওঘরের সাইট সিনের শেষ স্পট নন্দন পাহাড়ের সামনে। চলুন ওপরে গিয়ে আমি আপনাদের দেখাই নন্দন পাহাড়। সামনে নন্দন পাহাড় আছে আর তার দুই পাশে এই রকম দোকানপাট আছে, বেশ জমজমাট। অ্যাকচুয়ালি পাহাড়টা হচ্ছে বাচ্চাদের, ওপরে একটুখানি উঠলেই বাচ্চাদের সমস্ত অ্যাক্টিভিটি করার জিনিসপত্র উপরে আছে, যেই কারণের জন্য পাহাড়টা ফেমাস। আর পাহাড়ের কিছু তথ্য আছে যেটা আমি আপনাদের ওপরে গিয়ে দেখিয়ে বলছি। এই যে এই হলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে টুকটুক করতে করতে আপনাকে ওপর দিকে উঠতে হবে। বেশি দূর নয়, একটুখানি গেলেই আপনারা পেয়ে যাবেন। ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে। এই গেট দিয়ে ঢুকলাম। গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এই একটা হলো মূর্তি। উপরে কিন্তু টাইমিং 7:30 পর্যন্ত। আমি রিকোয়েস্ট করার পরে বললো ঠিক আছে যান, তবে তাড়াতাড়ি এক্ষুনি ব্যাক করে ফিরে আসতে হবে। আমি 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। এই পাহাড়ের ওপর থেকে আপনারা পুরো একদম দেওঘর শহরটাকে একদম দেখতে পাবেন। আর এই জায়গাটারও একটা পৌরাণিক কাহিনী আছে, মানে পৌরাণিক গল্প আছে। কি গল্প সেটা আমি আপনাদের একটুখানি বলে দিচ্ছি। একদম ঢোকার মুখেই দেখতে পারলেন যে নন্দী ভগবানের একটা মূর্তি। ওই নন্দী ভগবান কিন্তু এক সময় মানে পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবের দ্বার রক্ষা করছিল। আর সেই সময় ওই জায়গায় চলে আসে, মানে ওই শিব মন্দিরে চলে আসে রাবণ। আর ওই রাবণকে যখন বাধা দেয় নন্দী ভগবান, তখন রাবণ খুব রেগে যায়। খুব রেগে গিয়ে কি করে না নন্দী ভগবানকে একদম তুলে আছাড় মারে। আর নন্দী ভগবান তখন পড়ে কোথায় না এই জায়গায়, মানে এই মাটির ওপর পড়ে। আর যেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে নন্দন পার্ক। সময় এখন 8:26। পৌঁছে গেছি আমার হোটেলের সামনে। দেওঘরের সমস্ত সাইট সিন করে ভালো ছিল মোটামুটি সাইট সিন, সমস্ত কিছুই সাইট সিন করলাম। লাস্টের যে পার্কটা আপনাদের আমি দেখালাম ওইটা একটু অন্ধকারে দেখানো হয়ে গেছে, বাকি সব কিছুই মোটামুটি ভালো ছিল। আর সমস্ত সাইট সিন করতে যে অটোওয়ালার সঙ্গে আমি ঘুরলাম সেই অটোওয়ালাও ভালো ছিল। আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি এখানে দেওঘরে সাইট সিন করেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর সমস্ত সাইট সিন করাতে আমার যে খরচা হলো আজকে সারাদিন ঘুরতে, মানে অটোওয়ালা নিল আমার কাছ থেকে 1100 টাকা। আপনারা যদি একটুখানি বার্গেটিং করেন তাহলে ওটা 1000 টাকা বা 900 টাকার মধ্যেও করে নিতে পারেন। আমার দেওঘরে এসে পুরো ট্যুর সম্পূর্ণ হলো। আমি আপনাদের বৈদ্যনাথ ধামও ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর দেওঘরের সাইট সিনও করিয়ে দেখিয়ে দিলাম। যারা এখনও পর্যন্ত আমার এই দুটো এপিসোড দেখেননি তারা অবশ্যই দেখে নিতে ভুলবেন না। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।